আবারও বেন গুরিয়ন সহ ইসরায়েলের ৩টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সিরিয়ার ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে শাস্তির মুখে পড়বে চীন ও ভারত, হুঁশিয়ারি ন্যাটো মহাসচিবের। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ৯৪ জন ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব, এবার সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহু সরকার। এদিকে সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩৫০ জন ছাড়ালো। আবারও ইউক্রেনে রাতভর হামলা, ৪ শতাধিক ড্রোন ছুড়ল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বললেন মেদভেদেভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও বেন গুরিয়ন সহ ইসরায়েলের ৩টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের ৩টি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন নিক্ষেপ করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে হুতি যোদ্ধারা। খবর মেহের নিউজের। লক্ষ্যবস্তুগুলো হলো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন, নেগেভ মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং অধিকৃত ইলাতে ইসরায়েলি সরকারের একমাত্র লোহিত সাগর বন্দর। হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম অভিযানে বিমানবন্দরে জুলফিকার ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি বলেন, এই হামলার ফলে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়, যার ফলে ইসরায়েল সরকারের লাখ লাখ অবৈধ বসতি স্থাপনাকারী আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী অভিযানে বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং সমুদ্র বন্দরে ৪টি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। তিনি আরো বলেন, গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করবে না। এদিকে সিরিয়ার ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুয়েদা এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত ১৬০টি আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর জেরুজালেম পোস্টের। এছাড়া আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদেরও একটি অংশেও বোমাবর্ষণ করেছে। এই হামলায় কয়েক ডজন বা তারও বেশি সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আইডিএফ সূত্র জানিয়েছে, তারা সিরিয়ার বাহিনীকে সোয়েদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল শাবে হামলা চালিয়েছে। এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে শাস্তির মুখে পড়বে চীন ও ভারত, হুঁশিয়ারি ন্যাটো মহাসচিবের। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের উপর ১০০% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর উপর চাপানো হবে সেকেন্ডারি ট্যারিফ বা আনুষঙ্গিক শুল্ক। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার একই ধরনের হুমকির কথা শোনালেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্কো রুবিও। রাশিয়ার সহযোগী দেশ হিসেবে এক্ষেত্রে তিনি সরাসরি উল্লেখ করেছেন ভারত, ব্রাজিল ও চীনের নাম। মার্কো রুত্তেও বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলেও এই ৩ দেশকেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে, জারি করা হবে সেকেন্ডারি ট্যারিফ। মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠকের পর মার্কো রুত্তে এই হুঁশিয়ারি দেন। ভারতীয় সময় বুধবার ভোরে তিনি বলেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখেন, তাদের কাছ থেকে অবিরাম তেল ও গ্যাস কিনতে থাকেন, তাহলে তার পরিণতি কি হতে পারে তা অনুমান করে নিন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ৯৪ জন ফিলিস্তিনি নিহত।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারের হামলায় নতুন করে আরো অন্তত 94 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 252 জনের বেশি। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 58,600 জনে পৌঁছেছে। খবর আনাদুলুর। বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় হাসপাতালগুলোতে নতুন করে 94 জনের মরদেহ আনা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন আরো 252 জন। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,39,607 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। যুদ্ধকালীন মানবিক বিপর্যয়ের কারণে এই মৃতদেহগুলো গুনেও রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরো 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী অতি অর্থোডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। খবর আল জাজিরার। বুধবার শাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে সরকার থেকে পদত্যাগ করেছে তারা। চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি অর্থোডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করে। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মূলত আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই শাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে অতি অর্থোডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে। এদিকে সিরিয়ায় সংঘর্ষে নিহত 350 জন ছাড়ালো। সিরিয়া দক্ষিণের সুবাইদা প্রদেশে গত রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা এ পর্যন্ত 350 জন ছাড়িয়েছে। রাজধানী দামেস্ক থেকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে নিহতের সংখ্যা 300 বলে জানানো হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত দ্রুজ সম্প্রদায়ের 79 জন সশস্ত্র ব্যক্তি এবং 55 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে 27 জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা। এছাড়া সংঘর্ষে সিরীয় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 189 জন সদস্য এবং 18 জন বেদুইন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি আরো জানিয়েছে, সুবাইদায় নিহতের মধ্যে একজন মিডিয়া কর্মীও রয়েছেন। তার নাম হাসান আল জাবি। সিরিয়ান সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনের সময় অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে তার মৃত্যু হয়। তবে আল জাবি কোন সংবাদ মাধ্যমে কাজ করতেন তা উল্লেখ করা হয়নি। আবারও ইউক্রেনের রাতভর হামলা, 4 শতাধিক ড্রোন ছুড়ল রাশিয়া। 4 শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের ক্রিবিরি, ভিনিৎসিয়া, ওডেসা ও খার্কিভ। এসব হামলায় অন্তত 2 জন নিহত এবং আরো 22 জন আহত হয়েছেন। জবাবে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতভর রাশিয়া 400টি ড্রোনের পাশাপাশি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। উত্তর পূর্ব অঞ্চলীয় শহর খার্কিভ, কেন্দ্রীয় শহর কিবিলি, পশ্চিমে ভিনিৎসিয়া এবং দক্ষিণে ওডেসাকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। প্রতিবেদন মতে, হামলায় পূর্ব ইউক্রেনে দনেতস্কের ডোপ্রোপিলিয়ার একটি শপিং সেন্টার ও বাজারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে 2 জন নিহত ও আরো 22 জন আহত হন। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন দনেতস্ক গভর্নর ভাদিম ফিলাশকিন জানান, বুধবার স্থানীয় সময় বিকেল 5টা 20 মিনিটে 500 কেজি ওজনের একটি বোমা একটি ভবনে আঘাত হানে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রভাব পড়েছে আশেপাশেও। অন্তত 8টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং 8টি গাড়ি ধ্বংস হয়ে গেছে।
এদিকে পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বললেন মেদভেদেব। রাশিয়ার ন্যাটো বা ইউরোপে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই, তবে যদি পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ আরো তীব্র করে তোলে তাহলে মস্কোর উচিত প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনে আগাম হামলা চালানো। বৃহস্পতিবার রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব এমনটাই বলেছেন। রুশ বার্তা সংস্থা তাস নিউজের প্রতিবেদন অনুসারে মেদভেদেবের মন্তব্য ইঙ্গিত দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50 দিনের মধ্যে শান্তি চুক্তি দাবি করার পর ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে সংঘাত আরো তীব্র হতে দেখছে মস্কো। রয়টার্সের প্রতিবেদন বলছে মেদভেদেব ন্যাটো এবং পশ্চিমা ইউরোপীয়দের করা দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন যে রাশিয়া একদিন ন্যাটো জোটের কোনো সদস্যকে আক্রমণ করবে। তবে তিনি বলেন, পশ্চিমারা যদি আরো চাপ দেয় তবে রাশিয়াকে পূর্ণ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকতে হবে। মেদভেদেব বলেন, পশ্চিমা কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন। এই বিষয়ে পশ্চিমা রাজনীতিবিদদের বক্তব্য সম্পূর্ণ অর্থহীন, তবে আমাদের সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, পূর্ণ প্রতিক্রিয়া জানাতে হবে এবং প্রয়োজনে আগাম হামলা চালাতে হবে।